হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী সম্বন্ধে পড়ব। ধরো তোমাদের কোনো একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। একটা টিচারের পক্ষে ওই 100 জন স্টুডেন্টকে প্রত্যেকে পড়াশোনায় কে কেমন মনে রাখা সম্ভব না। সেই জন্য কি করা হয়েছে, কোনো একটা ক্লাসের স্টুডেন্টদের মেরিট কেমন আমাদের তার জন্য গ্রেড চালু করা হয়েছে। এ, ডবল এ, এ প্লাস, বি প্লাস, বি, সি প্লাস, সি, ডি ইত্যাদি। তাহলে কোনো একটা ক্লাসের কজন এ আছে, কজন ডবল এ আছে, কজন বি প্লাস, কজন বি হলেই আমাদের ক্লাস সম্বন্ধে আমরা বুঝে যাচ্ছি। ঠিক তেমনি আমাদের বর্তমানে 118টি মৌল আছে। এখন এই 118টি মৌলের প্রত্যেকের নিজ নিজ ধর্ম আলাদা আলাদা করে মনে রাখা সম্ভব নয়। সেই জন্য মেন্ডেলিভ বলে একজন বিজ্ঞানী, তিনি কি করেছিলেন না, মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম এবং পারমাণবিক ওজনের ভিত্তিতে একটা সারণীতে সাজিয়েছিলেন, অর্থাৎ মৌলগুলোর একটা শ্রেণীবিন্যাস করেছিলেন এবং সেই শ্রেণীবিন্যাসটাকেই বলা হয় পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। ঠিক আছে, অর্থাৎ এই পর্যায় সারণীর সাহায্যে আমরা শুধুমাত্র মৌলটার অবস্থানটা দেখে আমরা বলে দিতে পারবো তার ধর্ম বা প্রকৃতি কি আছে। ঠিক আছে, এখন পর্যায় সারণী মেন্ডেলিভ যে আবিষ্কার করেছিলেন, সেই হঠাৎ একদিনে আবিষ্কার হয়ে যায়নি। মেন্ডেলিভের আগে নানা বিজ্ঞানী এই মৌলগুলোকে একটা শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছিলেন। সেই তাদের ছোট ছোট প্রচেষ্টাকে নিয়ে মেন্ডেলিভ পরবর্তীকালে এই আমাদের সামনে তুলে ধরেছিলেন পর্যায় সারণী। এখন সেই ছোট ছোট প্রচেষ্টাগুলো কি ছিল? প্রথমেই হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। এটা কি? এই সূত্রটা টোটাল পর্যায় সারণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিছু কিছু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি কি করেছিলেন না, একই রকম ধর্মযুক্ত মৌলগুলোকে পরপর নিচে নিচে লিখছিলেন। কিভাবে? তাদের পারমাণবিক ওজন বৃদ্ধি, তার মানে এর সবচেয়ে কম, তারপরে এর, তারপরে এইভাবে সাজিয়ে দেখলেন পরপর তিনটে মৌলের মধ্যে প্রথম আর শেষ মৌলটির পারমাণবিক ওজনের যদি আমরা গড় করি, তাহলে সেই গড়টাই হবে ওই মাঝের মৌলটির পারমাণবিক ওজন। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক ওজন 39 আর লিথিয়ামের হচ্ছে 7। তাহলে সোডিয়ামের কত হবে? এই দুটোর গড়, তাহলে গড় করলে কি হবে? 7 প্লাস 39/2 সমান সমান কি হবে? দেখো 23। তাহলে সোডিয়ামের পারমাণবিক ওজন হচ্ছে 23। হয়েছে? এর পরেরটা হচ্ছে টেলুরিক কুণ্ডলীর সূত্র। টেলুরিক কুণ্ডলীর সূত্র এইটা সাকর-তোয়া বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। তিনি কি করেছিলেন? তিনি একটা ফাঁপা চোঙ নিয়েছিলেন, চোঙ, ঠিক আছে, এবং সেই চোঙের গায়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করলেন, ওর গায়ে তার জড়ালেন। হয়েছে? তার জড়িয়ে এই প্রথম যেখানে শুরু করেছে সেখান থেকে যার পারমাণবিক ওজন সবচেয়ে কম, এখানে, তারপরে এখানে, তারপরে এইভাবে সাজালেন পারমাণবিক, ক্রমবর্ধমান পারমাণবিক ওজনের ভিত্তিতে সাজিয়ে
এরকম উল্লম্ব বরাবর একটা করে সরলরেখা টানলেন, দেখা গেল এই উল্লম্ব বরাবর সরলরেখায় যে মৌলগুলো পড়ছে তাদের প্রত্যেকের ধর্ম একই রকম। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে টেলরিক কুণ্ডলীর সূত্র। এর পরেরটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র এটা কি? এখন নিউল্যান্ড যখন এই অষ্টক সূত্রটা দিয়েছিলেন তখন কিন্তু নিষ্ক্রিয় মৌল একটাও আবিষ্কৃত হয়নি। সো সেই সময় যে মৌলগুলো পাওয়া গিয়েছিল তাদেরকে তিনি পারমাণবিক ওজনের ভিত্তিতে সাজিয়ে যে বিন্যাসটা পেয়েছিলেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম। এখান থেকে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, এই অষ্টক মানে কি? 8, অর্থাৎ যে কোনো একটা মৌল থেকে শুরু যদি করি, ধরো এইটা, তাহলে এটা কি হবে? 1 নম্বর, তাহলে 1 2 3 4 5 6 7, এটা তাহলে কত হচ্ছে? 8 নম্বর। তাহলে যে কোনো একটা মৌল থেকে শুরু করে তার পরের অষ্টম মৌলটার ধর্ম একই রকম হবে, অর্থাৎ তার নিচেই বসবে। এটাই হচ্ছে অষ্টক সূত্র। তাহলে পারমাণবিক ওজনের ভিত্তিতে মৌলগুলোকে সাজিয়ে তিনি কি পেয়েছিলেন না, যে কোনো একটা মৌল থেকে শুরু করে তার পরের অষ্টম মৌলটা ধর্ম একই রকম হবে, অর্থাৎ ঠিক তার নিচে এসে বসবে। এটা যদি ধরি 1 2 3 4 5 6 7 8 হয়েছে। এখন এই সমস্ত সূত্রগুলোকে সবগুলোকে এক জায়গায় করে মেন্ডেলিভ একটা নতুন মৌলের শ্রেণী বিন্যাস আমাদের সামনে তুলে ধরেছিলেন। সেটা হচ্ছে কি? পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এবং তিনি এর একটা সূত্র দিয়েছিলেন যেটাকে বলা হয় পর্যায় সূত্র। এটা কি আমরা জানি, ক্লাস 10-এ পড়েছি। সেটা হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক ওজনের ভিত্তিতে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। হয়েছে। এখন এই মেন্ডেলিভ যখন এই পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তখন 63টা মৌল সবেমাত্র ছিল। ঠিক আছে, এবং তিনি এই পর্যায় সারণী সাজাতে গিয়ে তিনি এরকম অনুভূমিক বরাবর কতগুলি সারণী পেয়েছিলেন, যে অনুভূমিক বরাবর সারণীগুলোকে বলা হয় পর্যায়। এবং মেন্ডেলিভের প্রথম যে পর্যায় সারণী তাতে পর্যায় ছিল 7টা, আর উল্লম্ব বরাবর যে সারণীগুলো ছিল সেগুলোকে বলা হতো শ্রেণী, বলা হয় শ্রেণী। এবং মেন্ডেলিভের প্রথম যে প্রদত্ত পর্যায় সারণী তাতে শ্রেণী ছিল 8টা। পরবর্তীকালে আমাদের নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হওয়ার পর একটা শ্রেণী যোগ হলো যেটাকে বলা হয় শূন্য শ্রেণী, এবং পরবর্তীকালে শ্রেণী হয়েছিল কটা? 9টা। হয়েছে। এখন এই যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী, তাহলে এর প্রয়োজনীয়তা কি? প্রথম হচ্ছে এই মেন্ডেলিভের পর্যায় সারণী থেকে আমরা সহজেই এবং সুশৃঙ্খল ভাবে যে কোনো মৌলের বা সমস্ত মৌলগুলিরই আমরা শ্রেণীবিন্যাস করতে পেরেছি, এবং তার ফলে আমার যে কোনো মৌলের ধর্ম প্রকৃতি আমরা সহজেই পর্যালোচনা করতে পারি। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব যদি বলে, প্রথমেই হচ্ছে আমাদের সুশৃঙ্খল কি শ্রেণী বিন্যাস। হয়েছে। 2 নম্বর হচ্ছে কিছু মৌলের পারমাণবিক ওজন সংশোধন করা গিয়েছিল। বেরিলিয়াম এর পারমাণবিক ওজন আমাদের পর্যায় সারণী তোমার মেন্ডেলিভের পর্যায় সারণী আবিষ্কারের আগে
বেরিলিয়ামের পারমাণবিক ওজন ছিল 13.5। কি করে না, বেরিলিয়ামের তুল্যাঙ্ক ভার হচ্ছে 4.5 এবং সেই সময় এই মেন্ডেলিভের পর্যায় সারণীর আগে বেরিলিয়ামের যোজ্যতা ছিল 3। তাহলে তুল্যাঙ্ক ভারের সঙ্গে যোজ্যতা গুণ করলে আমরা পারমাণবিক ওজন পাই। হয়েছে? তাহলে কত হয়েছে? কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণী আবিষ্কারের পর দেখা গেল যে না, বেরিলিয়ামের যোজ্যতা হচ্ছে কত? 2। ঠিক আছে, তাহলে পারমাণবিক ওজন কত হবে? 9, যেটা আমরা এখন ব্যবহার করছি। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে এই মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করেন, আমরা কি বলেছি? 63টা মৌল ছিল। তাহলে বেশিরভাগ ঘর কি ছিল? ফাঁকা। ওই ফাঁকা ঘরে নিশ্চয়ই কেউ আছে, তাই তো? সো নতুন মৌল আবিষ্কার করতে সাহায্য করেছে। এখন আমরা জানি সায়েন্সের যার গুরুত্ব আছে তার ত্রুটিও আছে। মেন্ডেলিভের পর্যায় সারণীর আবার কিছু ত্রুটিও আছে। প্রথম হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। আমরা জানি হাইড্রোজেনের সঙ্গে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই ধাতুগুলোর মিল আছে। আবার ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই হ্যালোজেন মৌলগুলোর সাথেও মিল আছে। তাহলে হাইড্রোজেনকে কোথায় রাখবো? এদের সঙ্গে না এদের সঙ্গে? এটা বলতে পারা যায় না। তিনি বলতে পারেন নেই। 2 নম্বর হচ্ছে পটাশিয়াম আর আর্গন। পটাশিয়াম হচ্ছে এর অবস্থান হচ্ছে পর্যায় হচ্ছে 4 আর শ্রেণী হচ্ছে 1 এ। আর্গনের পর্যায় হচ্ছে 3 আর শ্রেণী হচ্ছে কত? 0 শ্রেণী। কিন্তু পটাশিয়ামের পারমাণবিক ওজন 39.3 আর আর্গনের হচ্ছে 39.9। তাহলে দেখো, এ 3 নম্বর পর্যায়ে, এই 4 নম্বর পর্যায়ে 3 নম্বর পর্যায়ে, তাহলে এ তো আগে, এ পরে, কিন্তু এর দেখো পারমাণবিক ওজন বেশি, এর কম। তাহলে এর কম হওয়া সত্ত্বেও এর পরে, আর এর বেশি হওয়া সত্ত্বেও আগে। কেন? তিনি তখন বলতে পারেন নি। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যখন আইসোটোপ আবিষ্কার হয়ে গেল, আইসোটোপ যেমন হাইড্রোজেনের 1H1, 1H2, 1H3, তাহলে এদের 3 জনের তো পারমাণবিক ওজন আলাদা আলাদা। তাহলে 3 জনের জন্য 3টে ঘর দরকার, কিন্তু আমাদের পর্যায় সারণীতে কি আছে? একটাই ঘর আছে। সো আইসোটোপের অবস্থানের ব্যাখ্যা দিতে তিনি পারেননি। ঠিক আছে, এই জন্য এই ত্রুটিগুলোকে ওভারকাম করার জন্য আমাদের নতুন পর্যায় সূত্র প্রচলিত হয়েছিল, যেটাকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র। এবং এখান থেকে যে পর্যায় সারণী আমরা পাই সেটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। সেখানে কি বলা হলো? শুধু মেন্ডেলিভের যে পুরাতন পর্যায় সূত্রে যেটা পারমাণবিক ওজন ছিল সেটাকে শুধু পরিবর্তন করে পারমাণবিক সংখ্যা করে দেওয়া হলো। অর্থাৎ আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। হয়েছে? এখন এই আধুনিক পর্যায় সূত্র থেকে যে আমরা পর্যায় সারণী পাই, সেই আধুনিক পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে 7টি আর শ্রেণী হচ্ছে কটা? না 18টি। এখন এই যে 7টা পর্যায় আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, এদের একটা করে নাম আছে, একটু মুখস্থ রাখতে হবে। প্রথম পর্যায়ে মাত্র 2টো মৌল আছে, সেই জন্য এই পর্যায়টাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। 2 আর 3-এ 8টা করে আছে,
এটাকে বলা হয় সুদূর হ্রস্ব। 4 আর 5-এ 18টা করে আছে, এই দুটোকে বলা হয় দীর্ঘ পর্যায়। প্রথম দীর্ঘ, দ্বিতীয় দীর্ঘ, প্রথম হ্রস্ব, দ্বিতীয় হ্রস্ব। 6 নম্বরে 32টা আছে, এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। আর 7 নম্বরটাকে বলা হয় অসম্পূর্ণ পর্যায়। ঠিক আছে? ঠিক তেমনি শ্রেণী যে 18টা আছে তার মধ্যে 1 নম্বর শ্রেণীটাকে বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বরটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 3 থেকে 12টাকে বলা হয় সন্ধিগত মৌল, 13টাকে বলা হয় বোরন পরিবার, 14টাকে বলা হয় কার্বন পরিবার, 15টাকে বলা হয় নিকোজেন বা নিকটোজেন, 16টাকে বলা হয় চ্যালকোজেন, 17টাকে বলা হয় হ্যালোজেন, আর 18টাকে বলা হয় নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস। এই নামগুলো একটু দরকার। হ্যাঁ, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, 11 নম্বর যে শ্রেণীটাকে, এটাকে আবার বলা হয় আলাদা করে একটা নাম আছে মুদ্রা ধাতু। কারণ এই 11 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলোকে দেখবে মুদ্রা তৈরিতে আমরা ব্যবহার করে থাকি, কপার, সিলভার, গোল্ড। হয়েছে? এরপর আমাদের আগের কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা যে কোনো মৌলের যে পারমাণবিক সংখ্যা, সেই পারমাণবিক সংখ্যা থেকে আমরা একটা জিনিস শিখেছি, ইলেকট্রন বিন্যাস। যেমন ধরো হাইড্রোজেন 1s1, অক্সিজেন 8, 1s2, 2s2, 2p4। তারপরে ধরো আয়রন 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। তারপরে ধরো ল্যান্থানাইড 57, এর ক্ষেত্রে যদি আমরা দেখি বা 57 এর ক্ষেত্রে জেনন 54, তারপরে 6s2 আর 4f1। তাহলে এই যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখেছি, দেখো এই হাইড্রোজেনের ক্ষেত্রে আমি লাস্ট ইলেকট্রন কোথায় লিখেছি, এস এর মাথায়, অক্সিজেনের ক্ষেত্রে কোথায় লিখলাম, পি এর মাথায়, আয়রনের ক্ষেত্রে কোথায় লিখেছি, ডি এর মাথায়, আর ল্যান্থানাইডের ক্ষেত্রে কোথায় লিখেছি, এফ এর মাথায়। সেই জন্য ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমি শেষ ইলেকট্রনটি কোন উপকক্ষের উপর লিখছি তার উপর ভিত্তি করে আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে আমাদের 4টি ব্লকে ভাগ করা হয়, 4 ব্লক। এখন প্রথমটা হচ্ছে এস ব্লক, যাদের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা এস এর মাথায় লিখবো তাদের বলে এস ব্লক। তারপর হচ্ছে পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক। 1 নম্বর আর 2 নম্বর শ্রেণীটা হচ্ছে এস ব্লক, 13 থেকে 18 নম্বর শ্রেণীটা হচ্ছে পি ব্লক, 3 থেকে 12টা হচ্ছে ডি ব্লক, আর ওই ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড যে মৌলগুলো আছে, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড, সেগুলোকে বলা হয় এফ ব্লক মৌল। ঠিক আছে? এখন এই 4টি ব্লকের যে মৌলগুলো আছে তাদের প্রত্যেকের নিজ নিজ ধর্ম বা বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে। তো প্রথমেই আমরা আসছি এস ব্লক। আচ্ছা, একটুখানি বলে দিই, এস ব্লকরা মানেই সাধারণত ধাতু, পি ব্লকরা অধাতু আছে বেশিরভাগটা, বাট এখানে ধাতু, ধাতু গল্প সবই থাকে। ডি ব্লকরা ধাতু আর এফ ব্লকরা ধাতু প্লাস এরা তেজস্ক্রিয়
মৌল হয়। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা পড়ব এস ব্লক। তাহলে প্রথমেই এস ব্লক থেকে যেটা আমরা পড়ব, এস ব্লক মৌল কাকে বলে। তাহলে এস ব্লক মৌল কাকে বলে? না, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস লেখার সময় শেষ ইলেকট্রনটি এস অরবিটালের মাথায় লেখা হয় তাদের বলা হবে এস ব্লক। এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা প্রথমেই বলেছি 1 নম্বর আর 2 নম্বর যে শ্রেণী তারাই হচ্ছে এস ব্লক। তাহলে একে কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। আর 2 নম্বরে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়াম। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে? 1s1। লিথিয়ামের 3 মানে 1s2 2s1। ঠিক তেমনি সোডিয়ামেরটা দেখবে লাস্ট ইলেকট্রনটা লাস্ট অরবিটাল কক্ষটা হবে এটা 3s1। পটাশিয়ামের ক্ষেত্রে 4s1, এর 5s1, 6s1 আর 7s1। তাহলে আমরা এই 1 নম্বর শ্রেণীটাকে কিভাবে লিখতে পারি? কি দিয়ে লিখতে পারি? এই যে 1 2 3 4 5 6 7 এইগুলো কার মান? মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান। তাহলে এটা আমরা কি লিখতে পারি? ns1। তাহলে 1 নম্বর শ্রেণীর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হলো? ns1। এবারে 4 মানে 1s2 2s2। ম্যাগনেসিয়ামের 12 দেখবে 3s2, এর 4s2, এর 5s2, এর 6s2। তাহলে এটা আমরা কি লিখতে পারি? ns2। এখন এই দুটোকে যদি একসঙ্গে লিখি তাহলে এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হয়ে গেল কি? n। এস একবার 1 একবার 2। তাহলে এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হয়ে গেল ns122। ঠিক আছে, এবার হচ্ছে এদের এস ব্লক মৌলের বৈশিষ্ট্য। এস ব্লক মৌলের কি বৈশিষ্ট্য? না, প্রথমেই হচ্ছে এস ব্লক মৌলগুলো ধাতু। তাহলে ধাতু মানে আমরা জানি কি? তারা তাপ এবং তড়িতের সুপরিবাহী। হয়েছে। নাম্বার 2, এরা কি আছে? 1 নম্বর আর 2 নম্বর শ্রেণী বলেছি। তাহলে বাঁ দিকে মানে কি? আকার বড়। তাহলে আকার যদি বড় হয় তাহলে আয়নন বিভব কি হবে? কম। তাহলে এদের আয়নন বিভব কম, সেই জন্য এরা ইলেকট্রন ছাড়ে। আর ইলেকট্রন ছেড়ে কি করছে? জারিত হচ্ছে। তাহলে ওই ইলেকট্রনটা অন্য কেউ গ্রহণ করবে, তাহলে অপরকে বিজারিত করে নিজে জারিত হবে। সেই জন্য এস ব্লক মৌলরা সাধারণত কি হয়? বিজারক প্রকৃতির মৌল। হয়েছে। নাম্বার 3, এস ব্লক মৌলগুলোর যে ক্যাটায়ন, এরা যে ক্যাটায়নগুলো উৎপন্ন করে, ক্যাটায়নগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক। মানে কি বলতো? এদের সব ইলেকট্রনগুলো হবে কি? যুগ্ম। ক্যাটায়নগুলোর, মৌলগুলোর নয় কিন্তু, ধাতুগুলোর নয়। ধাতুগুলো যে ক্যাটায়ন করবে তারা। ঠিক আছে, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে এই ধাতুগুলো, এই এস ব্লক মৌলগুলো শিখা পরীক্ষায়, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্লেম টেস্টে অংশগ্রহণ করে। এখন ফ্লেম টেস্টটা কি? না, ফ্লেম টেস্টটা হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়, ওটা প্র্যাকটিক্যালে করাবে। তাহলেও আমি একটুখানি বলে দিচ্ছি যে কিভাবে করা হয়। না, এই ফ্লেম টেস্ট কিভাবে করা হয়? না, প্রথমে একটা প্লাটিনাম ওয়্যার নেওয়া হয়, প্লাটিনামের তার। এরকম একটা কাঁচের দণ্ড, তার এক প্রান্তে এরকম একটা প্লাটিনামের তার থাকবে সরু, সেটাকে বাঁকিয়ে এরকম রাউন্ড করা হয়। করে একটা ওয়াচ গ্লাসে গাঢ় HCl নেওয়া হবে, এইটাকে এখানে ডোবাবো। ডোবানোর পর যে কোনো একটা এই শিখা পরীক্ষার সাহায্যে আমরা কি করতে পারি? না, এস ব্লক যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর কোনো একটা মৌল কোনো একটা পদার্থের মধ্যে আছে কিনা, যেমন ধরো CaSO4,
তাহলে এখানে কি আছে Ca2+ এস ব্লক, তাহলে এই Ca2+ আছে কিনা আমরা এই ফ্লেম টেস্ট করে জানতে পারবো। NaCl, যে এই যে Na+, আমরা যে খাদ্য লবণ খাই তাতে সোডিয়াম আছে কিনা আমরা এই ফ্লেম টেস্টের সাহায্যে জানতে পারবো। কি করে? এবার যে স্যাম্পেলটা টেস্ট করব তাহলে এই প্লাটিনাম আয়নটা প্রথমে HCl এ ডোবাবো, তারপরে স্যাম্পলে টাচ করাবো, স্যাম্পলে টাচ করিয়ে আমাদের যে বার্নার, সেই বার্নারে কি করব, এইটাকে এরকম হিট করব। ঠিক আছে, হিট করলে কি হবে না, বিভিন্ন এস ব্লক মৌলের জন্য আমরা জানি গ্যাস আমাদের যখন রান্না হয় আমরা দেখেছি নীল শিখায় জ্বলে, আমাদের ল্যাবে যখন ইউজ করা হবে এই বার্নার সেটাও নীল শিখায় জ্বলবে, কিন্তু যখনই এই এস ব্লক মৌলের কোনো একটা মৌল থাকবে তখনই বিভিন্ন রকম কালার আমরা দেখতে পাবো। কি কালার দেখা যায়? যেমন যদি সোডিয়াম থাকে তাহলে কি হবে, ইয়েলো কালার, হলুদ বর্ণের। ঠিক আছে, যদি পটাশিয়াম থাকে, যদি ক্যালসিয়াম থাকে তাহলে রেড কালার। ঠিক আছে, এরকম চার্টগুলো দেওয়া আছে কোন এস ব্লক মৌলের কি কালার হয়, তাহলে আমরা যে কালারটা দেখতে পাবো আমরা বুঝতেই পারবো যে সেই এস ব্লক মৌলটা ওই পদার্থের মধ্যে আছে। ঠিক আছে, এখন এই যে শিখা পরীক্ষায় কি হয়, কালার আমাদের শো করে কেন? কারণ এই যে সোডিয়ামের ইলেকট্রনটা সর্ববহিস্থ কক্ষে, ইলেকট্রনটা একটা কক্ষে থাকে, এবার যখনই আমরা হিট করছি তাহলে কি করছি, একে শক্তি দিচ্ছি, তাহলে শক্তি নিয়ে সে কি হবে, উচ্চ শক্তি স্তরে যাবে, কিন্তু সেটা তার স্থায়ী অবস্থা নয়, সে কি করবে, আবার এই নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। এবার যখন নেমে আসবে